চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে পৌর বিএনপি নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ, সেনা প্রধানের হস্তক্ষেপ দাবি মির্জা ফখরুলের, ক্যাম্প কমান্ডার সহ সংশ্লিষ্ট সেনা সদস্যদের প্রত্যাহার। ভোটারদের এনআইডি ও বিকাশ নাম্বার নিচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দল, ইসিতে অভিযোগ বিএনপির। আপিল শুনানির চতুর্থ দিনে 53 প্রার্থীর আবেদন মঞ্জুর। গণভোটে না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দল, অভিযোগ নাহিদের। হ্যাঁ জয়ী না হলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে আসার শঙ্কা। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় টেকনাফে গুলিবিদ্ধ শিশু হুজাইফা, বিনা উস্কানিতে সীমান্তে গুলিবর্ষণে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব। ভারতে টি-20 বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনায়, আইসিসির অনুরোধ প্রত্যাখ্যান বিসিবির, শ্রীলঙ্কায় আয়োজনের দাবি পুনর্ব্যক্ত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে থাকা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদ ও তদন্তের দাবিতে বিক্ষোভ করেছেন স্বজন এবং নেতাকর্মীরা। অভিযোগের তীর সেনা সদস্যদের বিরুদ্ধে। গত রাত 12:30টার দিকে সেনাবাহিনীর অভিযান চলাকালে তার মৃত্যু হয়। পৌর বিএনপির নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মধ্যরাতেই রাস্তায় নামেন। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং বিষয়টিকে হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের শাস্তির নিশ্চয়তা চান। জেলা বিএনপি সভাপতি চুয়াডাঙ্গা 2 আসনের প্রার্থী মাহমুদ হাসান খান এ মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেন, অভিযানের নামে সেনাবাহিনী বেছে বেছে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। চুয়াডাঙ্গার জীবননগরে সেনা অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যুর ঘটনার বিষয়ে সেনা প্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এই ঘটনার নিন্দা জানান এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করেন। বুধবার রাতে চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযানে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু আটক হন। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালায়, এতে তার মৃত্যু হয়। শোক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এই ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয়। বিবৃতিতে বলা হয়, বিচার বহির্ভূতভাবে শামসুজ্জামানকে নির্যাতন করে হত্যা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা। অন্তর্বর্তী সরকারের আমলে যে কোনো অপরাধের জন্য বিচারিক আদালতের মাধ্যমে দোষী ব্যক্তির শাস্তি নিশ্চিত হবে, এটি জনগণের প্রত্যাশা। কিন্তু শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালিয়ে হত্যা করা কখনোই দেশের মানুষের কাছে সমর্থনযোগ্য নয়। এদিকে চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যুতে ক্যাম্প কমান্ডার অভিযানে অংশ নেওয়া সকল সেনা সদস্যকে প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছে আইএসপিআর। এ ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইনানুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় আইএসপিআর। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। আইএসপিআর জানায়, মঙ্গলবার রাত 11টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী। সে সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসির দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোহাম্মদ শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করে। পরে আটককৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে ফার্মেসিতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযান শেষে আটক ব্যক্তি হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রাত 12টা 25 কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের এনআইডি এবং বিকাশ নম্বর নিচ্ছে এমন অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচন কমিশন এই বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া মনোনয়ন ফিরে পেতে দ্বৈত নাগরিকত্ব বাতিলের পর নিয়ম নীতির বাইরে গিয়ে মাঠ পর্যায়ে রিটার্নিং কর্মকর্তারা যেন কোনো জটিলতা সৃষ্টি না করে সে বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে এই বিএনপি নেতা সাংবাদিকদের জানান, লেভেল প্লেইং ফিল্ড এর বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি। অন্য কোনো দল যেন নির্বাচন পণ্ড করে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানোর সুযোগ না পায় সেই বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে বলা হয়েছে। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সবার আগে সংস্কারের বিষয়ে কথা বলেছে, যেসব বিষয়ে একমত হতে পারেনি সেই বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। গণভোটে বিএনপি হ্যাঁ ভোট দেবে বলেও জানান তিনি।
একটি বিশেষ রাজনৈতিক দল তারা আমাদের ভোটারদের কাছে বিভিন্ন এলাকায় সারা দেশেই প্রায় তারা তাদের ভোটার আইডি কার্ড, তাদের এনআইডি কার্ড, তাদের মোবাইল নাম্বার এগুলো সংগ্রহ করছে। উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা এটা করছে। আমরা বহু নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু কখনো এই ঘটনা ঘটে নাই, আর আসলে এটার কোনো প্রয়োজনও নাই। কিন্তু তারপরেও যে করা হচ্ছে, এটা তো কোনো বিশেষ উদ্দেশ্যেই করা হচ্ছে। এটা নির্বাচনে ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে, এবং তাদের বিকাশ নম্বর নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থকরী লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি। আমরা এই ব্যাপারে তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি, কারণ এটা নির্বাচন কমিশনের দেখার বিষয়। তারা বলেছেন তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। জাতীয় পার্টি সহ 14 দলকে নির্বাচনী কার্যক্রম থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জুলাই ঐক্যের নেতারা। এদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, জাতীয় পার্টি ভোটে যাবে কিনা সে সিদ্ধান্ত একমাত্র দলের, এ বিষয়ে অন্য কারো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই। নির্বাচন কমিশনে আপিল শুনানি চতুর্থ দিনে প্রার্থীরা অভিযোগ করেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের মঙ্গলবার চতুর্থ দিনের মতো শুনানি করেছে নির্বাচন কমিশন। চতুর্থ দিনে 70টি আপিল শুনানি সম্পন্ন হয়েছে, 53টি মঞ্জুর ও 17টি নামঞ্জুর হয়েছে। 4 দিনে মোট 204 জন প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন। বেশিরভাগ আপিল মঞ্জুর হলেও না মঞ্জুরও হয়েছে কয়েকজন প্রার্থীর। আপিল শুনানির পর গণমাধ্যমে তারা অভিযোগ তোলেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ভূমিকা নিয়ে। বিশেষ করে 71-এ স্বাধীনতার পক্ষের যেই মনোনয়নগুলো জমা দেওয়া হয়েছে তাদেরকে কি করে হয়রানি করা যায় সেই রকম একটা টেন্ডেন্সি আমি রিটার্নিং অফিসারের মধ্যে খেয়াল করেছি। এদিন মঙ্গলবার বিকেলে জুলাই ঐক্যের প্রতিনিধি দল জাতীয় পার্টি ও 14 দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেয়। 5 আগস্টের পরে দাবি পূরণ হচ্ছে না বলে অভিযোগ করেন। জাতীয় পার্টি, 14 দল এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এর যত প্রার্থী আছে সেই সমস্ত প্রার্থী যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে ইতিমধ্যে তাদের প্রার্থিতা বাতিলের আমরা আবেদন জানিয়েছি। কারণ আমরা জানি যে জুলাই গণহত্যার সাথে তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে সবসময় অ্যাসিস্ট করেছে। বিগত সময়েও তারা বিনা ভোটের এমপি ছিল, তারা রাতের ভোটের এমপি ছিল। সুতরাং এই সামনের যে ইলেকশন যা হতে যাচ্ছে সেই ইলেকশনে যাতে তারা কোনোভাবেই এই ইলেকশনে যাতে পার্টিসিপেট করার সুযোগ না পায়। এদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানান, জাতীয় পার্টি 30টি আপিলের মধ্যে 25টি বৈধতা পেয়েছে। বলেন, হীন উদ্দেশ্যে জাতীয় পার্টিকে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখার চেষ্টা চলছে। আমরা খুব দুঃখ ভারাক্রান্ত মনে দেখেছি জুলাই ঐক্য নামে আমাদের কিছু ফ্রেন্ডস, জুনিয়র ফ্রেন্ডস বলবো, তারা জাতীয় পার্টির বিরুদ্ধে বিষোদগার করছে, তারা জাতীয় পার্টিকে ভোটে রাখতে চাচ্ছে না। আমরা মনে করি সম্পূর্ণ হীন উদ্দেশ্যে আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। এর ভিতরে দেশের ধ্বংসের, গণতন্ত্র ধ্বংসের, ঐক্যমত ধ্বংসের, সার্বভৌমত্ব ধ্বংসের বিশাল ষড়যন্ত্র অন্তর্নিহিত। আপিল শুনানি পর্যবেক্ষণে মঙ্গলবার নির্বাচন কমিশনে আসেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সদস্যরা। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি বলেন, বিএনপি এমন একটি সংসদ বিনির্মাণ করতে চায় যে সংসদে আর নাচ গান হবে না, কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না। এদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে, উন্নয়নের কথা বলা হবে। সালাউদ্দিন আহমদ আরো বলেন, বিএনপি এমন একটি সংসদ চায় যেখানে প্রশংসা আর স্তুতি বাক্যের প্রচলন হবে না। সংসদ সদস্যরা মানুষের কথা বলবে এবং সেই সংসদে বিরোধিতা থাকবে। এই নির্বাচন জাতির মোড় ঘুরিয়ে দেবে, গণতন্ত্র দৃঢ় ভিত্তির উপর দাঁড়াবে বলেও তিনি আশা প্রকাশ করেন। নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন, এবং আগামী দিনের নির্বাচন হবে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে অঙ্গীকার করেছি, যে প্রতিশ্রুতি করেছি, সেটা বাস্তবায়নের জন্য একটা নির্বাচন। সুতরাং আমরা আগামী নির্বাচনকে মনে করি এই জাতির ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন।
আগামী নির্বাচন এই জাতির বাক বদলে দেবে, এই জাতির গণতন্ত্র দৃঢ়ভিত্তির উপর দাঁড়াবে। সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি শক্তিশালী ভিত্তি পাবে, তার মধ্য দিয়ে গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে সেই সমস্ত প্রতিষ্ঠান কাজ করবে ইনশাআল্লাহ। জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের সন্ধিক্ষণ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণভোটে হা জয়ী না হলে আবারও দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে আসবে এবং যে দলই ক্ষমতায় আসুক তারা আগের মতো স্বৈরাচারে পরিণত হবে। রাজধানীর বাংলা মোটরে হা ভোটের পক্ষে প্রচারণামূলক গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দল নানা কৌশলে গণভোটে না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে। যারা কখনোই সংস্কার চায়নি তারাই এখন না ভোটের পক্ষে কথা বলছে বলে দাবি তার। এ সময় নাহিদ ইসলাম বলেন, যারা গণভোটে নায়ের পক্ষে থাকবে তারা আগামী নির্বাচনে জনগণের সমর্থন পাবে না। তিনি বলেন, 11 দলীয় জোট ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি ও দুর্নীতির অবসান ঘটবে, চাকরির জন্য কাউকে আর ঘুষ দিতে হবে না। তারা ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, কিন্তু এই কার্ডের বিনিময়ে যে তারা টাকা দেবে, এই টাকাটা কোত্থেকে আসবে সেটা কিন্তু তারা বলতেছে না। অর্থাৎ তারা শুধু খরচ কোথায় করবে সেটা বলতেছে, কিভাবে ইনকামটা হবে, কিভাবে এই আয়টা হবে সেটা কিন্তু তারা বলতেছে না। ফলে দেখা যাবে এই কার্ড দিতে গিয়ে তারা আবার ভ্যাট বাড়াইতে হবে তাদেরকে, এবং দেশের জনগণের উপর আবার চাপ পড়বে। অথবা এই কার্ড শুধুমাত্র দলীয় লোকেরাই পাবে, সাধারণ মানুষ পাবে না। রাষ্ট্রের টাকা আবার দলীয়করণ হবে, আবার দুর্নীতি হবে, আবার স্বজনপ্রীতি হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ। তিনি জানান, নির্বাচন ও সংস্কারের জন্য সবকিছু প্রস্তুত। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও ভুল নীতির কারণে এই অঞ্চলের সম্ভাবনাগুলো অনেক সময় কাজে লাগানো যায় না বলেও জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক 3 দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কেবল চাকরির উপযোগী জনশক্তি তৈরি করা নয়, বরং সৃজনশীল, স্বাধীন, চিন্তাশীল ও উদ্ভাবনী মানুষ গড়ে তোলা। তিনি আরও বলেন, উদ্যোক্তা মানসিকতা, কল্পনা শক্তি ও নতুন কিছু তৈরির সাহস, এই গুণগুলো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিকশিত হওয়া জরুরি। So I translated that creativity into entrepreneurship. Entrepreneur is a creative being. Why can't we teach entrepreneurs rather than job seekers? Tell young people you're not job seekers, you're job creators. You're agents of change. You create things the way you imagine. সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংকের প্রতিনিধি সহ মোট 30 জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। ডক্টর ইউনূস বলেন, ছেলেদের পাশাপাশি নারীদেরও সমানভাবে এগিয়ে যেতে হবে। তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, ভোটের মাধ্যমে নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ। Now is election time. Election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. এছাড়া এবারের নির্বাচনে অনেক তরুণরাই জিতে আসবে বলেও আশা করেন সরকার প্রধান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে দাফনের 14তম দিনেও থামেনি মানুষের ঢল। অশ্রুসিক্ত চোখ আর নীরব প্রার্থনায় আজও জিয়া উদ্যান সাক্ষী। সাধারণ মানুষের পাশাপাশি শ্রদ্ধা জানাতে যান বিএনপির বিভিন্ন জেলার এমপি নির্বাচনে মনোনীত প্রার্থী সহ নেতাকর্মীরা। তারা বলেন, বেগম জিয়ার দেখানো পথে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন। আরও জানাচ্ছেন মেজবা রহমান। জিয়া উদ্যানে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ভিড়। বেগম জিয়াকে সমাহিত করা 14তম দিনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব কতটা গভীর।
মঙ্গলবার সকাল থেকে চলে কোরআন খতমের কার্যক্রম। মোনাজাতে অংশ নেন আগতরা। জানাজায় উপস্থিত না থাকার আক্ষেপ মেটাতে অনেকেই এসেছেন কবর জিয়ারতের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাতে। এদিন শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির নেতারা। জানান সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। তিনি বাংলাদেশের গণতন্ত্রের ঐক্যর প্রতীক, বাংলাদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন বলেই তাকে এই ফ্যাসিবাদী সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে, সাজানো মামলা দিয়ে তাকে হয়রানি করেছে। আমাদের তো আর দেওয়ার কিছু নেই, আমরা একটা ভোট দিয়ে সকলেই একত্রিত হয়ে বিজয় ধানের শীষে যদি ভোট দিয়ে আমরা জয়ী হতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বড় সান্ত্বনা। তার একটি প্ল্যান আছে, সেই প্ল্যানের মধ্য দিয়ে বাংলাদেশ হবে একটি উন্নত রাষ্ট্র, একটি কল্যাণকর রাষ্ট্র। সকলেই আমরা সেই প্রত্যাশা রাখি। শ্রদ্ধা জানান ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলা পর্যায়ের নেতাকর্মীরা। যারা আছি নেতৃবৃন্দ সবাই আমরা শোকাহত। তাই আজকে আমরা মুন্সিগঞ্জের নেতৃবৃন্দ নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমরা মাজার জিয়ারত করতে আসছি। আল্লাহ তাআলায় যেন তাকে ব্যস্ত নসিব করেন। ধানের শীষে ভোট দিয়ে আগামীতে সবার আগে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, শোষণমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি। বড় কষ্ট, আজকে মা নেই, নমিনেশন পেয়েছি কিন্তু মাকে সালাম করতে পারিনি। এই কষ্টে বুকে ধারণ করে আজকে বেগম খালেদা জিয়ার এই মাজারে এসে আমরা দোয়া করেছি। বেগম জিয়া সমাধির পাশে দাঁড়িয়ে হাত তোলে প্রার্থনা। এই দৃশ্যই বলে দেয় আপসহীন নেতৃত্বের প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ নয় বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, ভোটের মাধ্যমেই বাংলাদেশপন্থী শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠা করতে হবে। মঙ্গলবার রাজধানীর ওয়ারিতে ইশরাক হোসেনের নির্বাচনী কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের পরিচিত সভায় তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, যারা বাংলাদেশকেই চায়নি তারা আবার রাজনীতিতে ফিরে এসে ভোটের মাঠে নামছে। শুধু তাই নয়, তারা মুক্তিযুদ্ধকে মুছে ফেলার অপচেষ্টা করছিল, যা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল তারা, অথচ সেই গণ অভ্যুত্থানে সবচেয়ে বড় মুখ্য ভূমিকা পালন করেছে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। এদিকে আরেক আয়োজনে বিএনপির মনোনীত ঢাকা ৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, যারা মুক্তিযুদ্ধ অস্বীকার করে, বাংলাদেশের ইতিহাস মুছে ফেলতে চায় এবং জাতীয় সঙ্গীত ও জাতীয় দিবস মানতে চায় না, তাদের শুধু রাজনীতিতেই নয়, বাংলাদেশের নাগরিকত্বেই থাকার নৈতিক অধিকার নেই। মঙ্গলবার রাজধানীর গোপীবাগে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি। ২০২৪ সালের গণ অভ্যুত্থান প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, গণতন্ত্রের পথে ফিরে আসার এই আন্দোলনের কৃতিত্ব কেউ কেউ নিজেদের বলে দাবি করে সেকেন্ড রিপাবলিক গঠনের কথা বলছেন। তবে বাংলাদেশ রাষ্ট্র না থাকলে এমন গণ অভ্যুত্থান সম্ভব হতো না বলেও মন্তব্য তার। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের মূল লক্ষ্য ছিল গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আগামী ১২ ফেব্রুয়ারি অবশ্যই জাতীয় নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, কোনো ধরনের সহিংসতা দেশের ২০ কোটি মানুষের ভবিষ্যৎ থামিয়ে রাখতে পারবে না। সকল দলকে সুযোগ করে দিয়েছিলেন, এটা ওনার মহান মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, একইভাবে ২৪-এর গণ অভ্যুত্থানও হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এবং গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম যে কন্ডিশন বা প্রথম যে শর্ত হচ্ছে একটা নির্বাচিত সরকার থাকা, এবং সেটা যেন তেন নির্বাচনের মধ্যে নয়, একটা সুষ্ঠু, সঠিক, গ্রহণযোগ্য, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে, যেখানে বাংলাদেশের সকল জনগণ তাদের স্বেচ্ছায় অংশগ্রহণ করবে এবং তাদের নিজস্ব পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। শাহজালাল মাহমুদা টেকনাফে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে আনা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন হুজাইফার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসক ডাক্তার সাইফুল ইসলাম জানান, হুজাইফা আফনানের অবস্থা আগের চাইতে কিছুটা ভালো, তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। গেল রবিবার মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষে টেকনাফে সীমান্তের হোয়াইংকং ইউনিয়নে গুলিবিদ্ধ হয় 9 বছর বয়সী শিশু হুজাইফা আফনান। তার অবস্থা শঙ্কামুক্ত নয়, এখনও গুলি রয়ে গেছে মাথায়। আইসিইউতে চিকিৎসাধীন 9 বছরের শিশু হুজাইফা আফনানের জন্য উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় তার পরিবার। বিনা উস্কানিতে সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রদূত উ কিয়াও সো মোকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশের টেকনাফের ওয়াইকং ইউনিয়নের 12 বছরের একটি শিশু মারাত্মকভাবে আহত হয়। এরই প্রেক্ষিতে মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এমন ঘটনা আন্তর্জাতিক আইন এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের স্পষ্ট লঙ্ঘন বলে রাষ্ট্রদূতকে জানিয়ে দেওয়া হয়। এ ধরনের গুলির ঘটনা যাতে আর না ঘটে সেজন্য ব্যবস্থা গ্রহণের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। মিয়ানমারের বিভিন্ন কর্তৃপক্ষ এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যাই ঘটুক তার রেশ যেন বাংলাদেশে না পড়ে সে ব্যাপারে রাষ্ট্রদূতকে সতর্ক করে দেওয়া হয়। মিয়ানমারের রাষ্ট্রদূত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার রোজ। সকালে রাজধানীর বসুন্ধরায় জামাতের আমিরের কার্যালয়ে বৈঠক ও প্রাতরাশে অংশ নেন জার্মানির রাষ্ট্রদূত। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয় বৈঠকে। একই সঙ্গে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এবার খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আইসিসির অনুরোধ প্রত্যাখ্যান করেছে বিসিবি। দুপুরে ভিডিও কনফারেন্সে নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ জানান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গ্রুপ পরিবর্তন করে বিসিবির অনুরোধ রাখতে পারে আইসিসি। যদিও আইসিসির সাথে এখনও আলোচনা চলছে, তাই এই মুহূর্তে মিডিয়ায় কথা বলা ঠিক নয় বলেন বোর্ডের সহসভাপতি ফারুক আহমেদ। মানিক মাহমুদের রিপোর্ট। ভারতে উগ্রবাদী হিন্দুদের হুমকির মুখে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটার সমর্থকদের নিরাপত্তার প্রশ্নে ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচগুলো না খেলার সিদ্ধান্ত নেয় সরকার ও বিসিবি। আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানায় বোর্ড। আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-20 বিশ্বকাপ। গ্রুপ পর্বের সূচিতে বাংলাদেশের ম্যাচগুলো আছে ভারতের ভেন্যুতে। বিসিবির আবেদন মঞ্জুর হয়নি। উল্টো আইসিসি জানিয়েছে টুর্নামেন্টের সূচি এরই মধ্যে ঘোষণা করা হয়েছে এবং বিসিবি যেন তাদের অবস্থান পুনর্বিবেচনা করে। বিসিবির জবাব, আইসিসির নিরাপত্তা কমিটির রিপোর্টের পর এই অনুরোধ বিবেচনার কোনো সুযোগ নেই। আইসিসির সাথে বিসিবির ভিডিও কনফারেন্সে দুপক্ষই একমত হয় সম্ভাব্য সমাধান বের করার লক্ষ্যে আলোচনা চলবে। বলা হয়েছে কথা বলতে না, এটা সম্ভব না। এটা সবার বুঝতে হবে কি একটা নেগোসিয়েশন, এই সময় খারাপ হইতে পারে। টি-20 বিশ্বকাপে গ্রুপ সিতে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। বিশ্বকাপের বাকি আর মাত্র 25 দিন। এই সময় গ্রুপের বাকি 4 দলকে রাজি করিয়ে ভেন্যু পরিবর্তন প্রায় অসম্ভব। সেক্ষেত্রে সহজ সমাধান হতে পারে গ্রুপ সি থেকে গ্রুপ বিতে বাংলাদেশকে জায়গা করে দেয়া। গ্রুপ বিতে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। শ্রীলঙ্কা স্বাগতিক হওয়ায় এই গ্রুপের সব খেলাই হবে শ্রীলঙ্কাতে। আইসিসি একটি দলকে রাজি করিয়ে বি গ্রুপে পাঠিয়ে দিলেই হয়ে যাবে জটিল সমস্যার সহজ সমাধান। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পে কমিশনের প্রতিবেদন পেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, ভেনেজুয়েলা ও ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রভাবে দেশে জ্বালানি তেলের দামে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তিনি জানান, এলপিজি সমস্যার সমাধানে সরকার নিবিড়ভাবে কাজ করছে। পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার খরচ নিজস্ব বাজেট থেকে বহন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, বেতন কমিশন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। অন্তর্বর্তী সরকার নতুন কাঠামোর ঘোষণা দিয়ে যেতে পারবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি অর্থ উপদেষ্টা। পে কমিশনটা তো কাজ করছে, তারা একেবারেই একদম থামে নাই, তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। তারা বলছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন। কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যদি পে কমিশনের বিষয়ে কালকে পরশু কথা হবে, এটা একদম 21 জন মেম্বার, তারা সব কিছু বিচার বিবেচনা করে সেটার সাথে সাথে আবার ইসেটা আসবে, যারা কি জানে বলে জুডিশিয়ারি রিপোর্টটা আলাদা, আবার ডিফেন্সের জন্য একটা সাব কমিটি তারা আসে। রাজনৈতিক দলগুলো অঙ্গীকার পূরণে ব্যর্থ হলে জবাবদিহিতা নিশ্চিতে আদালতের কাছে যাওয়ার কথা জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার। মঙ্গলবার রাজধানীর সিডাপ মিলনায়তনে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সংস্কার ও নির্বাচনী ইশতেহার শীর্ষক বিভাগীয় সংলাপে তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদ ও সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট অঙ্গীকার থাকা প্রয়োজন। এ নিয়ে অস্পষ্টতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের ভিত রচনার জন্য রাজনৈতিক দলগুলোকে তাগিদ দেন সুজন প্রধান। সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা থেকে আসা সুজনের বিভাগীয় প্রতিনিধিরা। এদিকে সুজনের তরফ থেকে 15 দফা অঙ্গীকার উত্থাপন করা হয়, আর তা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নির্বাচন সামনে রেখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন পেছানো ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ডাকসু প্রতিনিধিদের বৈঠক শেষে তিনি কথা বলেন। ডাকসু ভিপি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো মহল চাইছে না নির্বাচন হোক, তাই প্রজ্ঞাপন দেয়া হয়েছে। কিন্তু নিরাপত্তার অজুহাতে নির্বাচন বন্ধ করা অগণতান্ত্রিক সিদ্ধান্ত, যা ছাত্ররা মেনে নেবে না। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে নির্ধারিত সময়ে যাতে নির্বাচন হয় সে বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হা ভোটকে জয়যুক্ত করার আহ্বানও জানান তিনি। নির্বাচন হবে আগামী মাসের 12 ফেব্রুয়ারি, আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে 20 জানুয়ারি। 3 সপ্তাহ বাকি আছে। এই 3 সপ্তাহ আগে এই ধরনের নিরাপত্তার অজুহাত দেখিয়ে নির্বাচন বন্ধ করে দেওয়া, এটা কোনো ধরনের যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত। নতুন বন্দোবস্ত করতে হলে পুরনো বন্দোবস্তের লোক দিয়ে হবে না বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসএ অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে মাহফুজ আলম একথা বলেন। তিনি বলেন, শেষ 6 মাস তাকে কাজ করতে দেওয়া হয়নি। তিনি চেয়েছিলেন নতুন মিডিয়া আসুক। একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করার জন্য গণ অভ্যুত্থান হয়নি বলেও মন্তব্য করেন সাবেক তথ্য উপদেষ্টা। গণ অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে তরুণদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন। বলেন, দেশকে এগিয়ে নিতে বিভিন্ন খাতের সংস্কারগুলো জরুরি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, গত 15 বছরে বিচার বিভাগকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। এসবের জন্যই 24-এর গণ অভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছিল। নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারে সিআইডি ও অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে চালু হলো মুন অ্যালার্ট। এই উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়েছে টোল ফ্রি হেল্পলাইন 13219। মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে মুন অ্যালার্ট সিস্টেমের উদ্বোধন করেন সংস্থাটির প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ। তিনি জানান, কোনো শিশু নিখোঁজ হলে মুন অ্যালার্টের মাধ্যমে শিশুটির তথ্য দ্রুত ছড়িয়ে দেওয়া হবে পুলিশ স্টেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটার, এটিএম বুথ, মেট্রো রেল সহ সারা দেশে গুরুত্বপূর্ণ সব প্ল্যাটফর্মে। প্রথম 3 ঘন্টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরে নিয়ে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সময়ের মধ্যে শিশুকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। সিআইডি প্রধান বলেন, কোনো শিশুর অশ্লীল বা যৌন নির্যাতনের ছবি মোবাইলে ধারণ হলেই তাৎক্ষণিকভাবে সেই তথ্য সিআইডির কাছে পৌঁছে যাবে।
তীব্র জ্বালানি সংকট, হয়রানি ও নিত্যপণ্যের অতিরিক্ত দামের নেতিবাচক প্রভাব পড়েছে রেস্তোরাঁ খাতে। এমন অভিযোগ রেস্তোরাঁ মালিক সমিতির। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, পাইপলাইনের গ্যাস ও এলপিজির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে সরকারকে। এ খাতে ট্রেড ইউনিয়নের নামে ভয়ানক নৈরাজ্যের অভিযোগ করে তা বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। রেস্তোরাঁ মালিকরা বলেন, দেশে স্ট্রিট ফুডের নামে সড়ক ও ফুটপাত দখল হয়ে গেছে। এছাড়া স্ট্রিট ফুডের দোকান অনিবন্ধিত হওয়ায় সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে বলেও জানান তারা। বলেন, এদের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা না নিলে মানুষের স্বাস্থ্য রেস্তোরাঁ খাত হুমকির মুখে পড়বে। রেস্তোরাঁ খাতে নিরাপদ খাদ্য নিশ্চিতে ওয়ান স্টপ সার্ভিসের দাবিও সংবাদ সম্মেলনে জানানো হয়। দেশে জ্বালানি সংকট সমাধান ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে 13 দফা প্রস্তাব দিয়েছে ক্যাব যুব সংসদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব উপস্থাপন করে ক্যাবের যুব প্রতিনিধিরা। এ সময় তারা বলেন, রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে বিদ্যুৎ জ্বালানি খাত সংস্কারে উদ্যোগের প্রস্তাব জানাতে হবে। তারা বলেন, জন অধিকার লুণ্ঠনের পথ বন্ধ করতে পদক্ষেপ নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। প্রাথমিক জ্বালানি নিশ্চিত করে বিদ্যুৎ জ্বালানিকে বাণিজ্যিক থেকে পুরোদমে সেবা খাতে পরিণত করার তাগিদও দেওয়া হয় এ সময়। এছাড়া এলএনজি আমদানি কমানো ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধের দাবিও জানানো হয় ক্যাব যুব সংসদে। বিদ্যুৎ জ্বালানি খাতে রাষ্ট্রবিরোধী সব চুক্তি বাতিল ও ক্ষতিপূরণ আদায়ে পরবর্তী রাজনৈতিক সরকারকে অঙ্গীকার থাকা উচিত বলে মনে করেন বক্তারা। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপক সম্মেলন 2026 হয়েছে রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি হলে। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ASM আব্দুল হালিম, পরিষদের সকল পরিচালক এবং FIDর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলম সর্দার অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ পর্ব পরিচালনা করেন। আগামী 22 জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভৈরব সফর উপলক্ষে সমাবেশ স্থল স্টেডিয়ামটি তদারকি করেছেন ভৈরব কুলিয়াচর আসনের প্রার্থী মোহাম্মদ শরীফুল আলম। এছাড়া তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স CSF এর একটি দলও সমাবেশ স্থলটি পরিদর্শন করেছে। নেতাকর্মীরা জানান, কিশোরগঞ্জ জেলার 6টি নির্বাচনী আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে রাঙ্গামাটিতে। বৃহত্তর মৎস্য ব্যবসায়ী ও রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির যৌথ আয়োজনে এতে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করার আগে ক্রাউন সিমের সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার। চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে পৌর বিএনপির নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ, সেনাপ্রধানের হস্তক্ষেপ দাবি মির্জা ফখরুলের, ক্যাম্প কমান্ডার সহ সংশ্লিষ্ট সেনা সদস্যদের প্রত্যাহার। ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দল, ইসিতে অভিযোগ বিএনপির, আপিল শুনানি চতুর্থ দিনে 53 প্রার্থীর আবেদন মঞ্জুর। গণভোটে না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দল, অভিযোগ নাহিদের, হা জয়ী না হলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে আসার শঙ্কা। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় টেকনাফে গুলিবিদ্ধ শিশু হুজাইফা, বিনা উস্কানিতে সীমান্তে গুলিবর্ষণে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব। ভারতের টি-20 বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আইসিসির অনুরোধ প্রত্যাখ্যান বিসিবির, শ্রীলঙ্কায় আয়োজনের দাবি পুনর্ব্যক্ত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ। শুভরাত্রি।